মানুষ এবং প্রাণী একসাথে হাজার হাজার বছর ধরে কিন্তু চলছে। মানুষ জন্মের পর থেকেই অথবা মানুষ সৃষ্টির পর থেকেই কিন্তু প্রাণীদের সাথে তাদের সম্পর্ক চলে আসছে। তো এটি কিন্তু একটি বহমান প্রক্রিয়া। তারপরও আমরা প্রায় দেখি বা ইতিহাসেও দেখেছি যে প্রাণীদের প্রতি একটা নিষ্ঠুরতা কিন্তু বারবারই হয়ে আসছে। ইদানিং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করি বিভিন্ন জায়গাতে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বা তাদের প্রতি একটু বিদ্বেষ অথবা তাদের নির্যাতনের শিকার হচ্ছে প্রাণী, এরকম ঘটনা প্রায় দিনই আমরা দেখতে পাচ্ছি। সাম্প্রতিক সময়ে আমাদের পাবনার ঈশ্বরদীতে আমরা একটি ঘটনা দেখেছি যেটি সারা দেশের মানুষকে একেবারে হৃদয় নাড়া দিয়েছিল। একজন সরকারি কর্মকর্তার স্ত্রী তিনি একটি কুকুরের 8টি বাচ্চাকে পানিতে ফেলে মেরে ফেলেছিলেন তিনি, এবং এই ঘটনায় সারা দেশের মানুষকে হতবাক করে দিয়েছিল। সন্তান হারিয়ে মা কুকুরের ছোটাছুটি এবং আর্তনাদের ভিডিও আমরা দেখেছি এবং আমরা কিন্তু এটি অন্তর থেকে তখন ঘৃণা করেছি। এছাড়াও বগুড়াতে কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিড়ালকে জবাই করে হত্যা এবং পোড়ানোর ঘটনা ঘটেছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই আলোচিত হয়েছে। পাশাপাশি আমরা কিছুদিন আগেও ঢাকার মোহাম্মদপুরে আবাসিক এলাকায় অর্থাৎ জাপান গার্ডেন সিটি, যেটিকে আমরা বলে থাকি যে ভদ্রপল্লী, সেই ভদ্রপল্লীতেও আমরা দেখেছি যে পথ কুকুর বা বিড়ালকে বিষ প্রয়োগে মৃত্যুর অভিযোগ এসেছে। তো এই ঘটনাগুলো একের পর এক কিন্তু ঘটছে। এমন তো নয় যেন প্রাণীগুলো আমাদের কোনো বড় ধরনের ক্ষতি করছে বা আমরা তাদের দ্বারা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি, কিন্তু তারপরেও প্রায় দিনই কিন্তু এইরকম নির্মমতা আমরা দেখছি। তো এই নির্মমতাগুলোর কথা চিন্তা করেই 1920 সালে অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে তারা প্রাণীদের প্রতি এরকম নির্যাতন বা এরকম বিদ্বেষপূর্ণ আচরণের উপর ভিত্তি করেই বাংলাদেশে কিন্তু একটা আইন করেছিল। 1920 সালে প্রথম বাংলাদেশে প্রাণীদের নির্যাতন বন্ধের জন্য আইন করা হয়েছিল। ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট নামে এতদিন প্রচলিত ছিল। তো বর্তমানে বা 100 বছর পর কিন্তু এরকম অপরাধের সংখ্যা কিন্তু বদলায় নাই বা এই অপরাধ কিন্তু কমে নাই, যার কারণে সরকার চিন্তা করলো যে এই আইনটিকে একটু যুগোপযোগী করা দরকার এবং প্রাণীদেরকে নিয়ে কাজ করে এরকম সংগঠনের দাবির প্রেক্ষিতেই 2019 সালে সরকার প্রাণী কল্যাণ আইন নামে নতুন একটা আইন প্রণয়ন করে এবং এই আইনটিতে প্রাণীদের বিষয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে। গৃহপালিত প্রাণী বা পথ প্রাণী তাদের কিভাবে থাকতে দিতে হবে বা তাদের প্রতি কি রকম আচরণ করবে, অথবা তাদের দ্বারা আমরা যদি ক্ষতিগ্রস্ত না হই বা তারা আমাদের দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়গুলো দেখাশোনার জন্য মূলত এই আইনটি করা হয়েছে এবং এই আইনে সুনির্দিষ্টভাবে বিভিন্ন অপরাধের কথা বলা হয়েছে যার শাস্তি নিরূপণ করা হয়েছে। এবং এই আইনটির মাধ্যমে কিন্তু কেউ যদি প্রাণীদের প্রতি এরকম বিদ্বেষমূলক আচরণ করে বা হত্যা করে বা নির্যাতন করে বা তাদেরকে কোনো জোর জবরদস্তিপূর্ণ কোনো পরিশ্রমের কাজে লাগায় অথবা অন্য কোনোভাবে তাদের অঙ্গহানি করে বা তাদেরকে আটকে রাখে, এরকম যদি অপরাধ ঘটে থাকে তাহলে এই আইনে কিন্তু 6 থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান করা হয়েছে। আমার অন্যান্য ভিডিওতেও আমি সবসময় বলি যে বাংলাদেশে আইনের কিন্তু অভাব নেই, তারপরও দেখা যাচ্ছে যে এই আইন থাকার পরেও কিন্তু আমরা আসলে আইন বিদ্বেষী অথবা আইন মানতে আমরা রাজি নই। এটা আমাদের সিটিজেনদের একটা সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের আইন থাকলেও আমরা মানতে রাজি হই না অনেক সময়। তবে এই আইনটি সুন্দর করা হলেও এই আইনটিতে অনেক সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি এই আইনটিকে একটু জটিল হিসেবে উপস্থাপন করা হয়েছে, কারণ এই আইনে যে কেউ মামলা করতে পারবে না। আপনি চাইলেই এই আইনে মামলা করতে পারবেন না। যদি এরকম ঘটনা আপনার সামনে ঘটে থাকে বা আপনার পোষা প্রাণীর সাথে ঘটে থাকে বা আপনার পরিচিত কারোর সামনে যদি ঘটে থাকে, তাহলে আপনি মামলা করতে পারবেন না। আপনাকে মামলা করার জন্য প্রাণী কল্যাণ আইন অনুযায়ী প্রাণী কল্যাণ যে অধিদপ্তর আছে সেই অধিদপ্তরের মাধ্যমে ভেটেরিনারি সার্জন বা প্রাণী কল্যাণ বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই ধরনের মামলাগুলো করতে পারবে। তো অনেক সময় দেখা যাচ্ছে এই আইনটি হওয়ার পরেও অনেক বিষয় কিন্তু এখনো মামলা করা যায় না বা কভার করেন এই আইনের অনেকগুলো ধারায়, যার কারণে আমরা দণ্ডবিধির 429 ধারায় আমরা দেখেছি অনেক জায়গাতেই মামলার ঘটনা ঘটে, যেখানে 50 টাকা মূল্যমানের বা অধিক মূল্যমানের কোনো প্রাণীকে যদি ক্ষতি সাধন করা হয়, হত্যা করে এরকম অপরাধের বিচার হয়ে থাকে। তো এখানে এই আইনটিকেও মাঝে মধ্যে ব্যবহার করতে দেখা যাচ্ছে, কারণ সবকিছু প্রাণী কল্যাণ আইনে বাস্তবায়ন হচ্ছে না। তো এর বাইরেও যদি কেউ প্রাণী হত্যা করে বা ক্ষতি করে এবং যে কোনো প্রাণীর মূল্য যদি 50 টাকা বা তার বেশি হয়, তাহলে দেখতে 5 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে দণ্ডবিধি অনুযায়ী। তো এইটি বিধান রয়েছে। এর বাইরেও একটি রাস্তার কুকুর বা বিড়ালের মূল্য কিভাবে নির্ধারণ হবে সেই বিষয়েও কিন্তু জটিলতা রয়েছে। যেমন মালিকানাধীন পশু, তার কিন্তু একটি বাজার দর রয়েছে বা তাকে একটি মূল্যমান নির্ধারণের সুযোগ রয়েছে, কিন্তু রাস্তায় যে প্রাণীটি রয়েছে তার মূল্যমান কিভাবে নির্ধারণ করবে সেটি কিন্তু আইনে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি। এর বাইরেও প্রাণী কল্যাণ আইন 2019-এর
6 ধারায় আমরা দেখেছি যে এই ধারাতে আপনার কোন প্রাণীর প্রতি কিরকম আচরণ করবেন, কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা বা তারকে আটকে রাখা হচ্ছে কিনা, বা কোনো কুকুরকে 24 ঘন্টা তারকে আটকে রেখে তার সাধারণ যে চলাফেরা সেটি বন্ধ করা হচ্ছে কিনা, বা অন্যান্য প্রাণীর অঙ্গহানি করা হচ্ছে কিনা, তাকে প্রজনন কাজে বাধাগ্রস্ত করা হচ্ছে কিনা, বা আমাদের পোষ্য প্রাণী যেগুলো সেগুলোর কোনো ক্ষতি সাধন হচ্ছে কিনা, অথবা রাস্তার কুকুর বা বিড়াল বা যেসব প্রাণী হয়েছে সেই ধরনের প্রাণীদের কোনো ধরনের জোর জবরদস্তিপূর্ণ কোনো কাজে লাগানো হচ্ছে কিনা। যেমন আমরা প্রায় দিন দেখি আমাদের হাতি অথবা ঘোড়া, গাধা এদেরকে জোর করে অনেক জায়গাতে সার্কাসে কাজে লাগানো হচ্ছে বা তাদেরকে অনেক পরিশ্রমী কাজে ব্যবহার করা হচ্ছে, যেগুলো আসলে আইনগতভাবে কিন্তু সঠিক নয়। আপনার সুনির্দিষ্ট অথরিটি ছাড়া, অথরিটির কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো প্রাণীকে কোনো সার্কাস অথবা বিনোদনমূলক কাজেও কিন্তু ব্যবহার করা যাবে না, এটিও এই আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে। পাশাপাশি অঙ্গহানি জনিত অথবা ক্ষুধা, তৃষ্ণা বা অন্য কোনো নিষ্ঠুরতার কারণে যদি বাধা ভোগকারী প্রাণীকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ না করে থাকে অথবা বিক্রয়ের উদ্দেশ্যে অর্পণ করে থাকে এই ধরনের প্রাণী, তাহলে এই আইন অনুযায়ী অপরাধ। এছাড়াও কোনো প্রাণীকে যদি গৃহে আটকে রাখা হয় এবং অন্য কোনো তত্ত্বাবধানে না রেখে তার যথাযথ মালিক বা তত্ত্বাবধানকারী অপ্রয়োজনীয় সময়কালে গৃহের বাইরে অবস্থান করানো হয়, তাহলেও এটি অপরাধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি ভেটেরিনারি সার্জন কর্তৃক যদি কোনো প্রাণীকে প্রজননের জন্য শারীরিকভাবে অযোগ্য ঘোষণা করে বা তার প্রজনন কাজে যদি বাধাগ্রস্ত করে বা তার প্রজননের সময়টাতে তাকে যদি নির্যাতন করা হয়, এগুলো এই আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। এই কারণে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আপনার প্রাণীকে কোনো ধরনের বিনোদন বা ক্রীড়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেহেতু প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ করা এবং সদয় আচরণ প্রদর্শন করা এবং দায়িত্বশীল প্রতিপালনের মাধ্যমে প্রাণী কল্যাণ নিশ্চিতের জন্য এই আইনটি করা হয়েছে, তাই আমাদেরকে এই আইনটির সঠিক বাস্তবায়নের জন্য অবশ্যই আপনাকে এটি অনুযায়ী কাজ করতে হবে। এই আইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আপনি কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। তা আমরা অনেক সময় আমরা বাস্তবে দেখেছি যে থানায় অভিযোগ দিলেও এই আইনে পুলিশ মামলা করতে পারছে না, কারণ কর্তৃপক্ষ বা ভেটেরিনারি সার্জনকে এই মামলার বাদীটা সচরাচর হতে হচ্ছে। এই কারণে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে আমরা দেখছি যে সেখানে সেটি নিয়ে আলোচনা হচ্ছে বা সেই বিষয়ে মামলা হচ্ছে। এর বাইরে প্রতিনিয়তই কিন্তু গ্রাম থেকে শহর সর্বত্রই কিন্তু এই আমাদের পোষা প্রাণী অথবা রাস্তার প্রাণীদের সাথে এরকম নির্মম আচরণ বা হত্যা বা তাদেরকে এইরকম বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিন্তু আমাদের নাগরিকগণ করে থাকে। যদি আমরা একটু সচেতন হই, নাগরিকগণ সচেতন হয় এবং আইনগত ভাবে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের প্রাণী এবং মানুষ একত্রেই থাকতে হবে বা তারা আমাদের বন্ধু হিসাবে তাদেরকে আমরা যদি একটু সহযোগিতা করি, তাহলে হয়তো বা এই বোবা প্রাণীদেরকে আমরা একটি সুন্দর পরিবেশ দিতে পারবো। শুধু আইনে জেল জরিমানা থাকলেও বাস্তবে যদি আমরা অসচেতন থাকি, তাহলে হয়তো বা কখনোই এটি বাস্তবায়ন করা সম্ভব নয়, এই আইনটি বাস্তবায়ন করা হবে না। তাই আসুন আমরা পশু প্রাণী তাদের প্রতিও সুন্দর আচরণ করি, সভ্য আচরণ করি এবং এই পৃথিবীটা আমাদের যেমন তাদেরও তেমন, সেই বিষয়টি আমরা আমাদের আচরণে ফুটিয়ে তুলি। ধন্যবাদ সবাইকে।